আমরা দায়িত্ব গ্রহণের পরে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছি। তার টার্মস অফ রেফারেন্স সেখানে উল্লেখ করা আছে। আমি সেটা প্রেস ব্রিফিংয়েও বলেছিলাম। সেখানে কোনো শ্রেণী বিভেদ করে না কোনো মামলার। আমরা বলেছি 2009 থেকে 2024 পর্যন্ত গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত যে সমস্ত মামলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আওয়ামী সরকারের সময়ে, সকল মামলার মধ্যে প্রত্যাহার করার জন্য সেই কমিটির কাছে আবেদন করবেন। এফআইআর, চার্জশিট সহ অন্যান্য তথ্যাদি যেগুলো এই ফরম্যাটে চাওয়া হবে, তখন সেই কমিটি স্ক্রুটিনি করে সেটা মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। আইনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটিতে সেটা যাবে। তারা যেটা সাজেস্ট করবেন, পরামর্শ দিবেন, সেই মতে সিআরপিসি 494 অনুসারে মামলা প্রত্যাহারের ব্যবস্থা আমরা গ্রহণ করব। মাননীয় স্পিকার, পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়তে হলে পুলিশ বাহিনী কর্তৃক কৃত ইতিপূর্বের যে বিশৃঙ্খলাগুলো আছে সেগুলোর সুরাহা হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে গত 16 বছর ধরে পুলিশ বাহিনীর ভিতর থেকে, অর্থাৎ আইন অমান্য করে পুলিশ যা কিছু করেছে, বিশেষত জুলাইতে পুলিশেরা, তাদের বাহিনীর অনেকেই আছেন যারা খুবই স্বপ্রণোদিত হয়ে নানা ধরনের হত্যাযজ্ঞে তারা অংশগ্রহণ করেছেন, মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছেন। সেই বিষয়গুলোতে বিচার বিভাগীয় তদন্ত, বিচার বিভাগের কার্যক্রমের বাইরে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ডিপার্টমেন্টাল কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা, এবং এই মুহূর্তে পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে আগস্টের এই ঘটনা প্রবাহের ভিত্তিতে। আমরা সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্টভাবে জানতে চাই, এই যে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে পুলিশ বাহিনীর ভিতরে, সেক্ষেত্রে এটা যে ঘাতক, তারা যে ঘাতক ছিল, তাদের যে এক ধরনের শাস্তির বিধান হয়ে গেছে, সেই বিষয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ইচ্ছা করলে মাননীয় সদস্যকে একটা আলাদা নোটিশ দেওয়ার জন্য আহ্বান করতে পারতাম, কিন্তু এটা একটা বিশাল রাজনৈতিক প্রশ্ন। যেমন জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয়ে, আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে জুলাই জাতীয় সনদে আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি। অঙ্গীকার নামার এটা 5 কি 6 নম্বর দফা 6। সেখানে এই ইনডেমনিটি প্রদানের এই অঙ্গীকারের প্রেক্ষিতে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা জুলাই যুদ্ধ সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে। সেটা 133টি অধ্যাদেশের মধ্যে এখানে মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আমাদের যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সংসদীয়, এই অধ্যাদেশগুলো পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য আগামী 2 তারিখে সেখানে আমরা আলোচনা করেছি, এবং সুখের বিষয় সর্বসম্মতিক্রমে আমরা এই জুলাই যুদ্ধ সুরক্ষা অধ্যাদেশটা পার্লামেন্টে বিল আকারে উপস্থাপন করে পাশ করার বিষয়ে একমত হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অত্যন্ত দক্ষ, যোগ্য ব্যক্তি। উনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সে কারণেই একেবারে সম্পূরক প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে। দীর্ঘ 15 বছর গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে পা ভেঙে ফেলা, অসুস্থ করে দেওয়া, এই কালচার ছিল। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাননীয় স্পিকার আমরা দেখলাম মব কালচার। 2024-এর সেপ্টেম্বর থেকে 2026-এর জানুয়ারি পর্যন্ত মাননীয় স্পিকার আমাদের যেই পরিসংখ্যান সেটা বলছে যে 250-300-র উপরে মানুষ নিহত হয়েছে এই মবের খপ্পরে পড়ে। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কি মেজার নেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকেও অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি। এই মব কালচারের ইস্যুটি একটা ডিফারেন্ট ডিবেট, আলাদা ডিবেট হতে পারত। যত পরিসংখ্যান তিনি দিয়েছেন 24-এর 5ই আগস্টের পর থেকে এই 26-এর জানুয়ারি পর্যন্ত, সে পরিসংখ্যানটা আমার কাছে নাই। তবে
আমাদের কাছে অনুমান আছে। আমরা সরকারের দায়িত্ব পেয়েছি, আমি এটা ক্ষমতা বলতে চাই না, আমরা এই রেসপন্সিবিলিটিটা পেয়েছি। এই দায়িত্ব নেওয়ার পর থেকে আজকে আমরা প্রায় 45 দিনে এখনো হয় নাই, 1.5 মাস হয় নাই। এর মধ্যে ঠিক মব নয়, মবের মতো, কারণ এখানে ডেফিনিশন আলাদা করতে হবে। কোনটা গাইবান্ধার পলাশবাড়িতে থানায় গিয়ে হামলা, সেটা কি মব হবে, নাকি কোনটা 21শে ফেব্রুয়ারিতে মাননীয় সদস্যের উপরে হামলা হয়েছে সেটা কি মব হবে, নাকি উত্তরা একটা বিজনেস সেন্টার, উত্তরা স্কোয়ার সম্ভবত নাম, সেখানে ঘেরাও করে দোকানপাট বন্ধ করেছে, সেটা কি মব হবে? সবকিছুকে মব বলা ঠিক হবে না। কিছু আছে সংগঠিত পরিকল্পিত অপরাধ, তার বিরুদ্ধে মামলা হয় এবং সেটা তদন্ত হয়, গ্রেফতার হয় এবং বিচারের জন্য সুপর্দ করা হয়। কিন্তু স্পষ্ট উচ্চারণ আমরা করেছি দায়িত্ব নেওয়ার পরে, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে মহাসড়ক সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দাবি থাকবে, সেই দাবির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, মন্ত্রণালয়ের কাছে, ডিপার্টমেন্টের কাছে অবশ্যই দাবিনামা স্মারকলিপি দেওয়া যাবে। সেই জন্য জনমত সৃষ্টির জন্য সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা যাবে এবং প্রয়োজনে সেটা একটা জনসমাবেশের মাধ্যমে প্রকাশ করা যাবে এবং অ্যাসোসিয়েশন রাইট টু স্পিকস, এগুলো আমরা এনশিওর করব, সেটা করা যাবে। ইটস ডেমোক্রেটিক কালচার। কিন্তু মবের মাধ্যমে যেন আমরা সবাই এই সমস্ত দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসি। যখন সেটা মব হবে, মবের ডেফিনিশন আলাদা, স্পেসিফিক ক্রাইম হবে, ক্রাইমের ডেফিনিশন আলাদা, কোথাও থানায় গিয়ে আক্রমণ হবে, সেটা আলাদা। আমি এই প্রসঙ্গটা এখানে তুলছি না, কারণ এটা একটা রাজনৈতিক বক্তব্য তখন হয়ে যাবে। কোনোদিন যদি সেই বিষয়ে কেউ নোটিশ দেয়, সেটা করব, অথবা আমারও ইচ্ছা আছে 2-1 দিন পরে 300 বিধিতে আমি একটা বিবৃতি দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পুলিশ সংস্কার নিয়ে যখন আমরা কথা বলি বা পুলিশের যে বিষয়গুলো, তৃণমূলের কিছু পুলিশের অনেক সমস্যা রয়েছে ইনস্ট্রুমেন্টাল। যেমন পুলিশকে যখন তদন্ত করতে পাঠানো হয়, ওই তদন্তের খরচ কিন্তু থানা থেকে দেওয়া হয় না, আর যেটা দেওয়া হয় সেটা কিন্তু অপ্রতুল। আমরা যখন পুলিশকে একটা কাজ করতে দিচ্ছি কিন্তু বাজেট দিচ্ছি না, পুলিশের একটা কালচার প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে ম্যানেজ করে নাও। এই ম্যানেজ করতে গিয়ে দেখা যায় পুলিশ দুর্নীতির বিভিন্ন কাজে তারা কনভেনশনালি জড়িয়ে পড়ে। যেমন কিছুদিন আগে আমাদের 26শে মার্চের প্রোগ্রাম হয়েছে এবং সেটা হচ্ছে সবাই জানে, এই 26শে মার্চের প্রোগ্রামে যে বাজেট দেওয়া হয়েছে প্রশাসনকে, সেই বাজেট এবং প্রোগ্রাম করতে গিয়ে যে খরচ হয়েছে সেটার মধ্যে কিন্তু আনুপাতিক অনেক ধরনের ব্যবধান রয়েছে। তখন যে কাজটা করতে হয়, পুলিশ ব্যবসায়ী থেকে তারপর হচ্ছে তার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষ থেকে কিন্তু অর্থ উঠাতে হয়। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এই যে পুলিশের যথাযথ বাজেট দেওয়া হবে কিনা, যাতে করে তাদের যে রুটিন ডেইলি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই ডেইলি অ্যাক্টিভিটিগুলো যথাযথভাবে তারা পরিচালনা করতে পারে এবং তাদেরকে যেন ম্যানেজ করে নাও কালচারে যেন না যেতে হয় এবং কোনো ধরনের দুর্নীতিতে যেন তাদেরকে যুক্ত না হতে হয়। ধন্যবাদ। আর একটা বিষয়, যদি সম্বোধন করার ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে সেটা আমি অ্যাকনোলেজ করছি, কারণ আমার এই সংসদে আমি আসছি, আমার 27.5 বছর বয়স। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে এসেছেন 1991 সালে, আর আমি জন্ম হয়েছি 1998 সালে। তো সেই জায়গাতে যদি কনভেনশনাল যে ভুল আছে আমরা সেগুলো সংশোধন করতেও রাজি। আমাদের যখনই আমাদেরকে নোটিশ করবেন আমরা সেটাকে সংশোধন করে নেব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। উই আর লার্নিং এভরি ডে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটি হচ্ছে পার্লামেন্টারি কালচার। আমি বয়স যাই হোক, মাননীয় সংসদ সদস্য হিসাবে আমাকে অ্যাড্রেস করতে হবে যে সদস্য প্রশ্নটি উত্থাপন করেছেন। আমি এই যে পার্লামেন্টে আসাটা একটা সৌভাগ্যের বিষয়। আমরা সবারই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যে
মানে আমরা যে সময় এমপি হয়েছি তার চাইতেও আরো 8-10 বছর পরে জন্ম নেওয়াটা সৌভাগ্যের বিষয়, কারণ তার আগে সামরিক শাসনের সময় ছিল। যে প্রশ্নটা মাননীয় সদস্য উত্থাপন করেছেন, বাজেটের মন্ত্রী তো আমার পাশে আছে। এখন আমরা অনুরোধ করব পুলিশ বাহিনীকে আরো বেশি কর্মক্ষম করা এবং দুর্নীতিমুক্ত রাখার জন্য যথাযথ বাজেট তিনি দেবেন, এবং সেই বিষয়ে আমরা আগামী বাজেট অধিবেশনে পুলিশের বাজেট বৃদ্ধির জন্য আমি একটা প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে করে রাখছি। এটা সত্য কথা যে পুলিশের যে পরিমাণ রিসোর্স দরকার, যে পরিমাণ বাজেট দরকার, সেই পরিমাণ আমাদের অর্থনীতি সহ্য করতে পারে না বলেই হয়তো আমরা দিতে পারি না। তবে আমরা একটা ট্রান্সপারেন্ট এবং জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা যদি কায়েম করতে চাই, পুলিশ যেন অন্য কোনোভাবে ম্যানেজ করার কালচার থেকে বেরিয়ে আসে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ মাননীয় সদস্য।